এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজের এডুকেশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত। এডুকেশন এক্সপ্রেসে বিভিন্ন প্রত্যেক দিন এই সময়ে, প্রতি মঙ্গলবার ও এই সময়ে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠান হবে। আজকে আমি জৈনুল হক। আজকের বিষয় পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়াশোনার সুযোগ কতটা, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে আলোচনায় আছেন দুর্গাপুরের পলাশডি হাই স্কুলের বিশিষ্ট শিক্ষক দুর্বাদল মুখার্জি। স্বাগত দুর্বাদল আপনাকে এক্সপ্রেস নিউজের অনুষ্ঠানে। এবার এই অনুষ্ঠানে আমরা আজকে দুর্বাদলবাবু আমরা যে বিষয়টা নিয়ে দেখব, যে আমাদের বিষয়টা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়াশোনার সুযোগ কতটা, এটা আমাদের বিষয়। তো এই বিষয়টা অনেক দিন থেকে, মানে আমরা যদি খুব ব্যাপারটাকে একটু ছোট করে নিই, যে অনেক আগে না গিয়ে গত 13 বছর ধরুন এই নতুন সরকার আসার পরে তো পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়ার সুযোগ বেড়েছে না কমেছে, এটা এই বিষয়ে আপনার কি মতামত? নমস্কার জয়নুলদা, আজকে শুভ বিশ্বকর্মা পুজো, সবাইকে সম্বোধন করে আমি 2-4টি কথা বলছি। এখন যদি আপনি 13 বছর আগেকার কথা হিসাবে বলেন, তাহলে আমার প্রশ্নের উত্তর হবে ডাক্তারি পরীক্ষার সুযোগ অনেকখানি বেড়েছে। যদি বলেন কীরকম বেড়েছে, না তথ্য দিয়ে আপনাকে আমি বোঝাতে পারি যে 13 বছরের তুলনায় এখন আমাদের অনেক মেডিকেল কলেজ বৃদ্ধি পেয়েছে। কীরকম মেডিকেল কলেজ দেখুন, এখন মেডিকেল কলেজ আছে আমাদের প্রায় 37টি মেডিকেল কলেজ আছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে আপনার 26টি, প্রাইভেট মেডিকেল কলেজ আছে 9টি, আর একটা আছে AIMS। এবং সে তুলনায় আমাদের গভর্নমেন্টের সিট সংখ্যাও এখন অনেক বেড়েছে, সেটা প্রায় আছে আপনাদের 4553 শুধু MBBS। প্রাইভেট মেডিকেল কলেজে সিট সংখ্যা হচ্ছে 5600, প্রায় 10153। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আগে যেখানে সিট ছিল আমাদের 900, তার জায়গায় আমাদের অনেক গুণ সিট বেড়েছে। তাই আমার মনে হয় এখন ডাক্তারি পড়ার সুযোগ আমাদের পশ্চিমবঙ্গে আপনি অবশ্যই আপনার তথ্য ঠিক আছে যে এখন ডাক্তারি পড়ার শুধু মানে প্রাইভেট মেডিকেল কলেজ নয়, সরকারি মেডিকেল কলেজের সিটের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এটা একটা ভালো দিক, কারণ যত পরীক্ষার্থী, সেইটা আগেকার দিনে এটাই তো উত্তরণ বা উন্নয়নের ধাপ বলতে পারেন, বা উন্নয়ন এইভাবেই ঘটে। এবারে যে প্রাইভেট মেডিকেল কলেজ, আমরা দেখছি আমরা যে দুর্গাপুরে থাকি, দুর্গাপুর শহরে 3খানা বেসরকারি মেডিকেল কলেজ আছে, সেখানে সিট সংখ্যা প্রত্যেকটা প্রায় 100-র উপরে। এটা ঠিক। এইভাবে এবারে এই যে ডাক্তারি পড়াশোনা করার অবশ্যই জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যাতে ডাক্তারের সংখ্যা, এবং আমাদের অন্যান্য দেশের তুলনায় আমাদের তো প্রতি মানুষ পিছু ডাক্তারি সংখ্যা অনেক কম, যতটা থাকার কথা, মানে সেই জন্যই আমাদের দেখছেন এখানে এটা সমস্যা। তা এই যে ডাক্তারি পড়ার সুযোগ সংখ্যা বেড়েছে, ডাক্তারি আপনার হসপিটাল বেড়েছে, তার সঙ্গে সঙ্গে তো, কারণ ডাক্তার যখন বাড়বে তখন ইনফ্রাস্ট্রাকচার বাড়বে। সরকারি হাসপাতাল ছাড়া প্রচুর বেসরকারি হাসপাতাল আপনি দেখতে চান। একটা সময় দুর্গাপুরের আমাদের পরিচয় ছিল শিল্পনগরী, তারপরে দুর্গাপুরে আমরা দেখতে গেলাম যে আস্তে আস্তে শিক্ষার কেন্দ্র। এখন মোটামুটি দক্ষিণবঙ্গে এত উন্নত স্বাস্থ্য পরিষেবা বোধহয় কোথাও নেই। অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল আছে আপনারা জানেন, যারা পরিষেবা দিয়ে যাচ্ছে এবং তাদের বেশ সুনামের সঙ্গে দিয়ে যাচ্ছে। কেউ 650 বেড, কেউ 400 বেড, কোনো হসপিটালে কিন্তু সিট খালি থাকে না কোনো সময়।
এগুলো আমরা নিজের চোখে এটা এই উন্নয়নটা কিন্তু দুর্গাপুরে 10-12 বছরেই কিন্তু এত বেশি বেড়েছে কিন্তু। এবারে এই যে ডাক্তার যারা হচ্ছে, আপনি বলছেন বেড়েছে ডাক্তার পড়াশোনা, এই যে জয়েন্ট ছাড়া, জয়েন্টের এখন আমাদের তো সরকারি, কারণ আপনি জানেন যে শিক্ষা হচ্ছে আমাদের কেন্দ্র তালিকাভুক্ত বিষয়, এখন রাজ্য জয়েন্টে সেই ব্যাপারটা নেই। এখন আমাদের নিট পরীক্ষা দিয়ে আসতে হয়। দুর্গাপুরে অনেক কটা কোচিং সেন্টার পর্যন্ত তৈরি হয়েছে। দুর্গাপুরে এখন এডুকেশন হাব, মানে মানুষের যেটা 5টা বেসিক নিড, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। এবারে আপনি এটা বলুন যে এইখানে যে এই যে মেডিকেল কলেজগুলো আছে, এখানের পড়াশোনার সুযোগ কত, মানে পড়াশোনার ব্যবস্থাটা কত, শুধু কি পারমিশনে দেওয়া আছে, এখানে পড়াশোনার সুযোগ কতটা, এই ব্যাপারে আপনার কি মত? হ্যাঁ, বলি এখানে পড়াশোনার সুযোগ অনেকখানি আছে, তবে এই আগে আপনার কথা একটা উত্তর দিই। যেটা আপনি বললেন যে একটা নিট পরীক্ষা, এটা খুব ভালো, কিন্তু একটা অসুবিধা হচ্ছে কি জানেন তো, এই নিট একবার মাত্র ছেলেরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। সেই সময় ছেলেটি অসুস্থ হতে পারে, সেই সময় তার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যার ফলে ভালো ছেলে কিন্তু একবার পরীক্ষা দিয়ে সে ডাক্তারির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এটা যদি যেমন আগে স্টেট জয়েন্টগুলো ছিল, সেরকম যদি স্টেট জয়েন্টগুলো থাকতো, তাহলে মনে হয় ছেলেরা আরেকটা সুযোগ পেত, নিজের স্টেটেও পরীক্ষা দিতে পারতো, অন্য স্টেটে গিয়ে পরীক্ষা দিতে পারতো, ছেলেদেরকে একটা সুযোগ দেওয়া হতো। অ্যাকচুয়ালি কোনো জিনিস কেন্দ্রীকরণ, এটা আমার ব্যক্তিগত মতামত, কেন্দ্রীকরণ। আমাদের দেশ তো গণতান্ত্রিক, আমাদের জানেন যৌথ মানে কেন্দ্র শাসন প্রায় রাজ্যে আছে। নিট থেকে এই নিটে, এবছরের নিটে একটা বড় কেলেঙ্কারি হলো, আপনারা দেখেছেন। 720 মধ্যে এমনও হয়েছে, কারণ এই একটা সঠিক উত্তর হচ্ছে 4 পায় আর ভুরুলে 1 মাস, তো সেখানে দেখা যাচ্ছে 719 নম্বরে পেয়েছে, 708, যেটা হতে পারে একটা বড় কেলেঙ্কারি। সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, দেখা গেল বিভিন্ন নামি দামি কোচিং সেন্টার যুক্ত। তার মানে কি এটা কোনো একটা জায়গায়, তার মানে কি মেধার থেকে টাকা পয়সার বিষয়টা বেশি হয়ে যাচ্ছে? আমার মনে হয় একদম ঠিক, এটা আমি ঠিক বলি, মেধার থেকে টাকা পয়সার বেশি হয়ে যাচ্ছে, এবং এই সুযোগটা আরো বেশি নিচ্ছে যেহেতু এটা কেন্দ্রীভূত হয়েছে, যেহেতু তারা জেনে গেছে তারা একবারই পরীক্ষা দিতে পারবে, একবারই সুযোগ, আর এই সুযোগটাই তারা সুন্দরভাবে কাজে লাগিয়েছে। সেই জন্যই আমার বক্তব্য ছিল রাজ্য জয়েন্টগুলো হলে আমার মনে হয় ছেলেরাও সুযোগ পেত, আর এই কেন্দ্রীভূত হওয়ার জন্য এই টাকা পয়সার এই ব্যাপারটা আসতো না। অবশ্যই না, এখন মুশকিল হচ্ছে। আবার আমি বললাম, আপনি নিশ্চয়ই জানেন যে শিক্ষা হচ্ছে আপনার কেন্দ্র তালিকা, মানে যৌথ তালিকাভুক্ত বিষয়। তা যৌথ তালিকাভুক্ত বিষয়ে যখন কোনো কিছু আইন তৈরি হয়, যদি রাজ্য এবং কেন্দ্র আইনে সংঘাত হয়, তাহলে কিন্তু কেন্দ্র আইনটাই বলো, এটা আমাদের দেশে কনকারেন্ট লিস্ট, এটাই ঘটনা। কারণ রাজ্যকে না মেনে উপায় নেই, এটা রাজ্যকে। এবং নিটের ক্ষেত্রে আপনারা দেখেছি, এখানে দেখবেন কোনো রাজ্য, একটা পার্টিকুলার রাজ্য থেকে অনেক বেশি ছেলে, মানে কোনো আমরা যেটা দেখেছিলাম কেলেঙ্কারিতে, আপনিও নিশ্চয় ওয়াকিবহাল আছেন, দর্শকরাও জানেন, যে কোথায় পাটনা থেকে গুজরাটে একটা প্রত্যন্ত স্কুলে, প্রত্যন্ত এলাকার স্কুলে পরীক্ষা দিতে গেছে। তো গেল, সেই তদন্ত সিবিআই চলছে, আমরা সিবিআই করি এই তদন্তে। তো সেই তদন্ত পড়ে তার কি ফলাফল, আমরা তো কিছুদিন হয়, তারপরে তো ফলাফল বেরোনি, নিটে আবার ভর্তিও হয়েছে। কিন্তু অনেক মেধাবী ছেলে, যাদের কাছে পড়াশোনা, টাকা পয়সা তো সবার নেই আগে, তাহলে আপনার কি মনে হয় না যে এইটা করার ফলে যারা মেধাবী ছেলে, দুস্থ অথচ মেধাবী, তাদের থেকে পড়াশোনার মান, কারণ এই মেডিকেল কলেজে যেভাবে ফিজ বেড়েছে, তার কি পড়াশোনার মান কি কমে যাচ্ছে? এই পড়াশোনার মান কমে যাচ্ছে না, পড়াশোনার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আপনার মনে হয় এটা হচ্ছে কি? না, পড়াশোনার সুযোগ থেকে তারা পুরোটা বঞ্চিত হচ্ছে না। আপনি শুধু যদি একমাত্র আপনি ওই দিকে চিন্তা করেন, সেটাও চিন্তা করলে চলবে না। আপনাকে দেখতে হবে আমাদের রাজ্যে। দেখুন, আমি রাজ্যের কথাই বলছি, পুরো আমাদের রাজ্যে কিন্তু যে মেডিকেলের কলেজের সংখ্যা বেড়েছে, সেটা কিন্তু অভূতপূর্ব, এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের যে চিকিৎসক সংখ্যা বেড়েছে, সেটাও কিন্তু অনেক। এই যে রাজ্যে ধরুন টোটাল শিক্ষক, আমাদের চিকিৎসক আছে ৭৬,০০০ চিকিৎসক আছে। ৭৬,০০০ চিকিৎসকের মধ্যে কিছু আছে বৃদ্ধ, যারা চিকিৎসা করতে অক্ষম, কিছু আছে আমাদের যারা বর্তমানে রাজ্য সরকারিতে আছে তাদের, এবং যারা প্রাইভেটে প্র্যাকটিস করছে, পাড়ার ডাক্তার, সমস্ত ডাক্তার মিলিয়ে আমাদের ৭৬,০০০ চিকিৎসক আছেন। তার মধ্যে আমাদের সরকারি তালিকাভুক্ত আছে ১৭,০০০ চিকিৎসক। সেই ১৭,০০০ যে চিকিৎসক আছেন, ১৭,০০০ চিকিৎসকের মধ্যে আমাদের এখানে যে জুনিয়র ডাক্তার, যে একটা কথা চলছে, জুনিয়র ডাক্তার নিয়ে একটা যে কথা চলছে, সেই জুনিয়র ডাক্তারের চিকিৎসক কিন্তু আছে আমাদের প্রায় ৭,৫০০ মতন। এবার জুনিয়র চিকিৎসক কিরকম? জুনিয়র চিকিৎসক সাধারণত ৩ রকমের চিকিৎসক হয়।
প্রথমত ধরুন যারা জুনিয়র চিকিৎসক আছেন, যারা বর্তমানে এমবিবিএস করছেন এবং এমবিবিএস একদম পাঠরত শেষ, যাদেরকে বলে ইন্টার্ন বলা হয়, তারা সরকারি ভাতা 40,000 টাকা ভাতা পান। এটা একরকম চিকিৎসক। আবার যারা এমবিবিএস পাস করে যারা হাউস স্টাফ আছেন, তারা মোটামুটি আপনার প্রায় 70,000 টাকার মতন ভাতা পান। তারা এক ধরনের চিকিৎসক। আরেক ধরনের চিকিৎসক আছে যারা এমবিবিএস পাস করে হাউস স্টাফ করে যারা পিজির জন্য অ্যাপ্লাই করেছে, পিজিটি এমডি বা এমএস এর জন্য করছেন, তারা এক ধরনের চিকিৎসক। তা সেই চিকিৎসক মিলিয়ে আমাদের প্রায় চিকিৎসক আছে 7,500 এবং সেটা মোট ডাক্তারের সংখ্যা 40 থেকে 45%। কাজে অটোমেটিক্যালি এই ডাক্তারদের উপর আমাদের সরকারি খুব নির্ভরশীল, মানে সরকারি ডাক্তারগুলো খুব নির্ভরশীল। অবশ্যই ডাক্তার একটা, আমাদের যে 5টা আগে ছিল অন্ন বস্ত্র আর হচ্ছে মানে অন্ন বস্ত্র আর হচ্ছে বাসস্থান, কিন্তু যত সভ্যতা যত এগোচ্ছে এখন সেটা কিন্তু 5টা যেটা বেসিক নিড বলা হয়, অন্ন বস্ত্র খাদ্য শিক্ষা এবং স্বাস্থ্য। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না এবং স্বাস্থ্য অবশ্যই দরকার, নাহলে সুস্থভাবে বাঁচতে গেলে এই জন্যই দেখুন অনেক পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে এই যে স্বাস্থ্য, আপনি একটা বিষয় তুলেন, আমাদের রাজ্য তোলপাড় হচ্ছে, এটা আমরা জানি। আমরা একটা 9ই আগস্ট আরজিকর মেডিকেল কাজে সবাই জানেন যে সবাই একটা ঘৃণ্য ঘটনা, যতই পৈশাচিক ঘটনা যা বলবেন আপনারা, এরকম ঘটনা কেউ সমর্থন করেনি, কেউ ওটার পক্ষে ছিল না, সবাই বিভিন্ন প্রতিবাদ হয়েছে। ঘটনাটা তো ঘটেছে। তারপরে রাজ্য সরকার বোধহয় সেদিনই একদিনে 12 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে। ঘটনা কিন্তু উত্তাল হয়ে গেল, সবাই সিবিআই করে 3 দিনের মাথায় সুপ্রিম কোর্ট সুমোটো কেস করে মামলাটা দিয়ে দিল সুপ্রিম কোর্টকে। ঠিক আছে, তারপরের ঘটনা সুপ্রিম কোর্ট তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, আমরা কোর্ট মনিটরিং, আজকেও তো বোধহয় রায় ছিল, সেটা নিয়ে আসছি পরের বিষয়। কিন্তু তারপরে ঘটনা আমরা দেখলাম এই আন্দোলনের নামে বিচারে যে ঘটনা যে চলছে, অবস্থান বিক্ষোভ, এই জুনিয়র ডাক্তাররা কাজ না করে তারা এটাকে আপনি কি চোখে দেখছেন? শুনুন, যেটা সরকার যে প্রথমে ব্যবস্থা নেয়নি সেটা সরকারের একটা নেগেটিভ, এবং আমি সেটাকে কোনো প্রকারই সমর্থন করি না। তার কারণ যখন ওই সন্দীপ ঘোষ নামক লোকটির নামে যখন একটি বদনাম এসেছিল, তখন সেখানে সরকারের কিন্তু পদক্ষেপ নেওয়া খুবই উচিত ছিল। সেই ব্যাপারে আমি কিন্তু সমর্থন করি এদেরকে, এবং আমরা সেখানে বলি হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস। তার কারণ দুর্নীতিকে কখনই আমরা প্রশ্রয় দেবো না। কিন্তু আপনি যদি অন্য দিক থেকে দেখেন, দুর্নীতি বাদ দিয়েও কিন্তু আমাদের সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু অনেক মেডিকেল কলেজে উন্নতি করেছেন এবং অনেক কিছু পরিষেবা তারা কিন্তু দিচ্ছেন। এবার জুনিয়র ডাক্তারদের কথায় আসি। আমি তো 3 ধরনের জুনিয়র ডাক্তারের কথা আপনাকে বললাম। এই জুনিয়র ডাক্তাররা সরকারি কি ভাতা পাচ্ছেন আমি সেই সম্বন্ধে কোনো মন্তব্য করবো না, তারা যা পাচ্ছেন পাক। কিন্তু একটা ডাক্তার বা শিক্ষক এটা একটা আলাদা প্রফেশন, সেই প্রফেশন থেকে বলা যায় একটা মানবিকতার দিক থেকে। ঠিক আপনার কথা। আমি নিজেও একজন, একটা সময় তো আমি চাকরি পাওয়ার আগে আপনাকে যেভাবে চিনি, চাকরি পাওয়ার আগে দুর্গাপুরের প্রথম সারির ফিজিক্সের টিচারের মধ্যে আপনি ছিলেন। কারণ তখন আপনি হয়তো আমাকে চিনতেন না, আমি আমার ভাগ্নি আপনার কাছে পড়তে যেত। 2000 আমি বলছি 7-8-এর ঘটনা, তখন আপনি স্কুলে চাকরি পাননি যতদূর আমি জানি। আচ্ছা, তো বিষয়টা এটা না। এবার আপনি তো পড়ান, যারা ডাক্তারি পড়ে আমাদের যারা ভালো ছেলেরা হয় সাধারণত, তারা এখন এটা ট্রেন আমাদের সময় ছিল, ভালো ছেলে মানে সে সায়েন্স পড়বে, সে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, আবার না হলে ফিজিক্স, এই ধরনের বিষয়। তো আপনি এই ধরনের মেধাবী ছেলে যারা ডাক্তার, তো যাই হোক আমি বলছি না, এখন প্রাইভেট কলেজে এসছে, জয়েন্ট দিয়ে পায়, প্রাইভেট কলেজে একটু অন্যভাবে ম্যানেজমেন্ট কোটা আছে, আলাদা ডিস্ট্রিক্ট আছে, কিন্তু যারা পড়ছে তারা তো মেধাবী ছেলে, তারা কিন্তু তারা অবশ্যই এই কথাটা, আপনিও শিক্ষক আমিও শিক্ষকতার সঙ্গে আছি, আমাদেরও দাবি দেওয়া বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু আমরা কি ওই শ্রমিক আন্দোলনের মতো, এটা তো জঙ্গি আন্দোলন হয়ে যাচ্ছে, এটা কি আপনি সমর্থন করছেন বা আপনার মতামতটা কি? হ্যাঁ, মানে ওদের আন্দোলনটাকে আমি সমর্থন করতে পারছি না। ওদের ডিমান্ডটা ঠিক আছে, ডিমান্ড থাকতেই পারে, এবং ঠিকই বলেছে, ওদের কতগুলো পয়েন্ট খুবই যুক্তিযুক্ত। কিন্তু একটা চিন্তা করে দেখুন যে যারা ডাক্তারি প্রফেশনটা এসছে, বিশেষ করে আপনি যে হেডিংটা দিয়ে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গে আমাদের ডাক্তারি পড়ার সুযোগ, সেই সুযোগ পেয়ে অনেক কিন্তু গরিব ফ্যামিলির ছেলে এসেছে, তারা কিন্তু এসব বোঝে না, তারা অনেক কষ্টে এসছে, তাদের লাস্ট ইয়ার তারা এমবিবিএস এর পরীক্ষা দিতে পারবে না, কি করে পরীক্ষা দেবে। এর থেকেও আরেকটি যেটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে, সেটি হচ্ছে কি জানেন, আমার কান্না পাচ্ছে বলতে, যে অনেক গরিব মানুষ
তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। বিনা চিকিৎসা মানে কি? এটা তো ডাক্তাররা বলছে না বিনা চিকিৎসা মারা যাচ্ছে না, এই যে ঘটনাটা। হ্যাঁ, ডাক্তাররা বিনা চিকিৎসা মারা যাচ্ছে, কিন্তু ওই যে আপনাকে আমি তথ্য দিয়ে বললাম, আপনার একদম যেমন বলছে 1% জুনিয়র ডাক্তার, কিন্তু ভুল কথা। না, এটা একদম 7,500, এটা তো তথ্য 7,500 মতো জুনিয়র ডাক্তার আছে, তাদের মধ্যে যারা ইন্টিন, যারা এমএস বা এমডি করছে, তারা কিন্তু কাজ করছে, কারণ তারা কাজ না করে তাদের সমস্যা। বাকি যে ডাক্তারগুলো হাউস স্টাফ বা এরা কিন্তু যোগ দেয়নি। এবার তো এই যে গরিব মানুষ যখন চিকিৎসার জন্য আসছেন, তারা তো অ্যাটলিস্ট, তাদের তো বেসরকারি হাসপাতালে যাওয়ার মতো ক্ষমতা নেই, তারা অ্যাটলিস্ট অন্তত একটা সেবা পেতে চায়, একটা চিকিৎসা পেতে চায়। চিকিৎসা পেয়ে তার কোনো ঘটনা ঘটুক, তাদের তার খেদ থাকে না, কিন্তু এই খেদটা কিন্তু থেকে যাচ্ছে। তা ডাক্তারদের সেই বিষয়টা কিন্তু একটু ভাববার। ডাক্তারদের যেমন ডিমান্ড ঠিক আছে, আর সব থেকে সর্বোপরি একটা আপনি জিনিস লক্ষ্য করে দেখবেন, এখানে আমাকে বলতেই হচ্ছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ধর্ণা মঞ্চে চলে যাচ্ছে। ওটা আমি আসবো পরে, ওই বিষয়টা আসছে যে ধর্ণা মঞ্চে আসছেন। তো এবার এই যে আন্দোলন করতে হবে, তো আমি তো আন্দোলন তো চলছে, অনেক রকম স্লোগান চলছে, সেটা আমি সেই প্রসঙ্গগুলো তুলছি না, যে রুচি যাই হোক, কোনো ছোট বাচ্চাকে দিয়ে বলছে অমুকের গালে গালে জুতো মারো, আমি জানি না, মানে দিল্লিতে হয়েছিল যে গলি মারো একটা গল্প, সেই ধরনের। যাই হোক, আমি সেই প্রসঙ্গতে যাচ্ছি না। অবশ্যই যে তিলোত্তমার মৃত্যু সবাইকে নাড়া দিয়েছে, ঠিক সেটা তাই না, এবং তিলোত্তমার মৃত্যুটার সঙ্গে আরো তো অনেক পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের সারা জুনে ঘটনা ঘটে। আমরা যদি ভারতবর্ষে দেখি, পৃথিবীর দিকে দেখি, অনেক ঘটনা ঘটে। আচ্ছা, এটা থামাচ্ছে, আপনাকে একটু কিছু মনে করবেন না। সেটা হচ্ছে, আপনি যখন এই কথা বললেন, এই ব্যাপারে একটা কথা বলি। দিল্লিতে আরজিকর প্রোটেস্ট বলে এখন একটা আন্দোলন হয়েছিল, তাতে সেখানে দেখা যাচ্ছে দিল্লির যে সরকার, মানে দিল্লি সরকার মানে বুঝতে পারছো, মানে অমিত শাহের সরকার যাই হোক পরিচালিত, কেন্দ্রীয় সরকারের অধীনে পুলিশ, তারা 21 জন ডাক্তারের নামে এফআইআর করেছে। ইউ ক্যান ইমাজিন। এক্স্যাক্টলি একদম ওইটাই প্রশ্ন। ঠিকই বলেছেন যে এটা আমরা আমাদের রাজ্যে এতদিন ধরে যে ডাক্তার আন্দোলন করছে, আমি বলছি না যে ডাক্তারদের আন্দোলন ভুল, অবশ্যই আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পদ্ধতিতে সবার আছে, কিন্তু আপনি যেটা বলেন আমিও আপনার সঙ্গে একমত, যে শিক্ষক এবং ডাক্তার তারা আজকে ধরুন আমাদের দাবি দেওয়া যেটা আছে, তো আপনারও দাবি দেওয়া আছে, আমার আছে, আমরা যদি স্কুলে বলবো পড়াবো না করে আমরা রাস্তায় বিক্ষোভে বসে যাই, আমরা যদি পেন ডাউন স্ট্রাইক করি যে যাবো কাজ করবো না, তাহলে তো হয় না, তাহলে তো মুশকিল, কারণ আমরা একটা প্রজন্মকে শেষ করে দিতে যাচ্ছি। সেটা করে আমাদের সঙ্গে যা আছে সেটা অন্যভাবে বলা যায়। আর এই বিষয়টা তো বিচারাধীন, এই বিষয়টা তো এখন এফআইআর হয়েছে, বিচার চলছে। আর আমাদের মধ্যে একটা ধারণা, সবাইকে দর্শকদের উদ্দেশ্যে বলি এবং সবাই জানি যে আমরা হয়তো ভাবছি যে সুপ্রিম কোর্ট ব্যাপারটা বিচার করে দেবে। আসলে সুপ্রিম কোর্ট সুমোটো কেস করেছে, ঘটনা নিয়ে, সেখানে দেখবেন একটা উঠেছে যে রাজ্য সরকার 21টা উকিল দিয়েছে, কেন দিয়েছে, এটা রাজ্য সরকার নিজেকে বাঁচাতে চাইছে। তো এইটা নিয়ে আপনার বক্তব্যটা কি? রাজ্য সরকার 21টা, এখন ধরুন যেহেতু সুপ্রিম কোর্ট সুমোটো কেস করেছে, তা আপনি যদি আমার বিরুদ্ধে কেস করেন, আমি কি চুপ করে বসে থাকবো? আমাকে তো উকিল নিতেই হবে, ওয়ান সাইডেড হয়ে যাবে এবং রাজ্যের বদনাম হবে। আমাকে রাজ্যের স্বার্থে, আমাকে রাজ্যের কথা বলতেই হবে, আমাকে উকিলের সাহায্য নিতেই হবে। এবং সেটা একটা চিন্তার বিষয়। দেখুন, ভালো করে দেখুন, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে, সেখানে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা পজিটিভ, এটা 100%। এটা তো একদম মুখ্যমন্ত্রী গেছে ধর্ণা মঞ্চে। আমার মনে হয় আমার যতটা দর্শকরা বলতে পারবে বা আপনারাও যদি আমি ভুল, আমার যতটা আছে যে এমার্জেন্সির সময় জেএনইউতে যখন বিক্ষোভ হচ্ছে, তখন তদানীন্তন প্রধানমন্ত্রী ওখানে এসেছিলেন, এবং দ্বিতীয় সেখানে একটা মহিলা এখানে। এটা অন্যান্য রাজ্যে এরকম আন্দোলন হলে কি হবে তার ফল আমরা দেখতে পাই। বুল্ডোজার গল্প এরকম এই ধর্ণা মঞ্চই রাখতো না। আমরা দেখেছি কৃষক আন্দোলন কিভাবে আটকানো হয়েছে। আমি প্রাক্তন ফৌজি, মানে আমি প্রাক্তন ভারতীয় বায়ুসেনায় কাজ করেছি। সেখানে আমাদের ওআরপি, ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন নিয়ে যখন লড়াই হয়েছিল, সেখানে তাদের রাত্রিবেলায় কিভাবে মেরে তুলে দিয়ে ফৌজিদের পর্যন্ত রেওয়াত করেনি, সেখানে তো আমরা দেখিনি। কিন্তু তা সত্ত্বেও যাই হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। আমি শুধু আপনি স্পেসিফিক একটা জায়গায় চলি, যে এইখানে এলেন, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে এলেন। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে এসে প্রথমে তার দেখেছিলেন, নবান্নতে গেল না, ঠিক আছে, তারপর উনি এসে বললেন যে আমি দিদি হিসাবে এসেছি, তোমাদেরকে অনুরোধ করছি। ঠিক, তারপর ওনারা গেলেন, একটা দিন বৈঠক হলো না, বিভিন্ন সেটা আপনারা সবাই জানি, সেটা বিষয় নেই। দিয়ে কালকে একটা বৈঠক হলো, আলটিমেটলি বৈঠক হলো দাবি মেনে, যে দুপক্ষের মিনিটস আমরা জানি রাত্রি 12টার পরে মিনিটস হয়েছে। সেখানে যে দরকার, এটা কিন্তু
তিলোত্তমার বিচার নয়, কিন্তু যে পয়েন্টগুলো আসছে আমার যেটা মনে হয় যে পয়েন্ট একে সরাতে হবে, ওকে সরাতে হবে, এই করতে হবে, আসুক একটা। আবার এটাও ঠিক যে আন্দোলন কখনো একমুখী থাকে না, একটা বিষয় নিয়ে বাকি পারিপার্শ্বিক ঘটনাগুলো আসে, তো সেটা তো রাজ্য সরকার মেনে নিয়েছে, চিফ সেক্রেটারি সই করেছে। আবার আপনাদের সবার জন্য অবগতির জন্য কেউ কেউ বলছে মুখ্যমন্ত্রী কেন সই করেন, আরে মুখ্যমন্ত্রী কেন, চিফ সেক্রেটারি যে গভর্নমেন্ট, যে কোনো আদেশনামা কোনোদিন মুখ্যমন্ত্রীর নামে বেরোতে দেখেছেন? আমি সবাইকে যে কাউকে জিজ্ঞাসা করছি, এটা সবাই কিন্তু ওই চিফ সেক্রেটারি বা ওই ডিপার্টমেন্টের এখান থেকে বেরোয়, যাক সেটা সব ডাক্তাররা সই করেছে, আপনারা দেখলেন। সেই সোজা আজকে এরপরে এই ঘটনাটা ঘটার পরে এখনো আন্দোলন যে অবস্থান বিক্ষোভ চলবে, যারা গিয়েছিল জেনারেল বডি নাকি মিটিং, আমি জানি না কবে বডি ফর্ম হলো, হতেই পারে যাক একটা। এরপরে এটা কিভাবে দেখছেন যে ডাক্তার হয়ে সেখানে তারা রোগীদের পরিষেবা না দিয়ে, দরকার দেখুন, এবার আপনি বলবেন যে এত ডাক্তার কম কেন, রিক্রুটমেন্ট হয়নি, এগুলো আছেই, এই ঘটনাগুলো ছেড়ে তো এটা কাজটা করেও তো আন্দোলনটা করা যেত বলে মনে হচ্ছে, আমার মনে হয়। আপনার কি মনে হয় যে এরকম না এটা ঠিক হচ্ছে? হ্যাঁ, আপনি কথাগুলো ঠিকই বলেছেন। আমিও কালকে দেখেছি যে মিনিটসের সই হয়েছে, সেই মিনিটসের বক্তব্যের মধ্যে একটা আমার মজা লেগেছে যে তিলোত্তমার যে বিচার নিয়ে, সেইটা নিয়ে বেশি কথার থেকে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বেশি কথা। আর ইনফ্রাস্ট্রাকচারের কথা তো আগেই বলে দিয়েছেন যে এইগুলো করা হবে, তোমাদের ডিমান্ড মানা হবে, কিন্তু তিলোত্তমার যে বিচার, তার অগ্রগতি কি হচ্ছে, সেইটা সম্বন্ধে কি করা যাবে? শুধুমাত্র কি ডিসিকে, ডিএইচএমইকে এইগুলোকে সরিয়ে দিলে কি বিচার হবে? ঠিক আছে, সেগুলো তিনি সরিয়ে দেবেন বলেছেন, ভালো, কিন্তু এরপর ডাক্তারদের কিন্তু কর্মবিরতি তুলে যোগ দেওয়াটা খুব দরকার। এই কারণেই দরকার, কারণ ওদের কিন্তু বোঝা দরকার যে সুপ্রিম কোর্ট কথা বলা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার তাদের বিরুদ্ধে স্টেপ নেয়নি। হ্যাঁ, তাদের মধ্যেও অনেক সদর্থক মনোভাব দেখা গেছে, যে তারাও কালকে সুন্দরভাবে মিটিং করেছেন, আমরা দেখেছি, এবং তাদের ব্যবহারও খুব সুন্দর। তা যাই হোক, আশা করি অবশ্যই না ব্যবহার, দেখুন যারা ডাক্তার হয়, আমি আবার বলছি, তারা তো প্রথম সারির মেধার লোক, প্রথম সারির মেধা। তো শিক্ষা শুধু তো আর ওই মানে পাঠ্যপুস্তক ভিত্তিক হয় না, এর সঙ্গে তাদের এটা হয় অবশ্যই। সেখানে তারা যে যাবে, আমরা দেখেছি ছবি, মুখ্যমন্ত্রী নমস্কার করছেন, আটকাচ্ছি, আমার একটু খারাপ লাগছে কেন না, যখন দেখি আন্দোলন হচ্ছে, বুঝলেন, সে আন্দোলনের সময় তাদের যে বিভিন্ন নাচ, এইটা কি শোকের উৎসব? আমার এটা মাঝে মাঝে সন্দেহ হচ্ছে, এটা কি শোকের উৎসব? তা তোমরা আন্দোলন করো, হ্যাঁ আন্দোলনটা যেভাবেই হতে পারে, সেটা ঠিক, তুমি তোমার উচিত আন্দোলন করছো, কিন্তু সবসময় সেটাকে ঠিক হচ্ছে। বাবা, ওই বাচ্চা ছেলেটির যে কথা বললেন, ওই বাচ্চা ছেলেটি কি যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটা কি ওকে বোঝানো যাবে, বা ওকে কি বোঝানো ঠিক হচ্ছে? এটা কি শিশু মনের ওপর কোনো প্রভাব বিস্তার করবে না? তা এইটা তো ডাক্তারই ভালো উত্তর দিতে পারবে, তাই না? যাই হোক, সেটা অনেক প্রশ্ন আছে, ওই নিয়ে আলোচনা করা অত সময় অবকাশ ঠিক আছে, আপনি বলুন। আপনি এটাও তো একটা বিষয় যে আমরা দেখুন, আমরা ডাক্তার পরীক্ষা, ডাক্তার হয়ে আমাদের যদি বিস্তৃত জায়গায় যায়, যারা ডাক্তার হয় এদেরকে দেখুন সমাজের সম্মান, ডাক্তারবাবুকে যারা ভগবান মানে, ডাক্তারকে ভগবান, নেক্সট টু দ্যাট গড, ঠিক আছে একদম। এইখানে যখন হয় এই মিছিলে, দুর্গাপুরের ক্ষেত্রে যে প্রথম ডাক্তারদের মিছিলটা হয়, সেই মিছিলে আমিও হেঁটেছিলাম, গিয়েছিলাম, দিয়ে পরে আমি দেখলাম পরবর্তীকালে মানে প্রথম রাত দখল যে ঘটনাটা ঘটলো এখানে দুর্গাপুরে, সেখানে ছিলাম আমি, কিন্তু সেই ক্ষেত্রে আমি দেখলাম যে পরবর্তীকালে আবার একদম ব্যক্তিগত মতামত বলছি, সেখানে দেখলাম যে বিষয়টা তিলোত্তমার বিচারের থেকে যে ব্যক্তিগত আক্রমণ শুরু হলো, একে বিচার, একে তারা, মানে ধরো অনেক কথাবার্তা। আমি একদম অন ক্যামেরা বলছি, চতুরঙ্গ মাঠে ওই দিন রাত্রে, যেদিন প্রথম রাত দখলের ঘটনা 14 তারিখ, সেই দিন তো এমন অবস্থা দেখছি আমি যে কিছু মেয়ে এমন ভাষা, আমি এখন বলছি, তা দে আর নট ইন মানে গুড মেন্টাল স্টেট, এত বাজে বাজে কথা বলছেন মুখ্যমন্ত্রীর নামে, মহিলা বলতে পারে, আমি বলছি না যে ঠিক আছে কেউ, হ্যাঁ ওর কথা হচ্ছে না বলছে, কিন্তু এইটা কি করে হলো, এই ব্যাপারটাকে এইভাবে শিফট কি করে হচ্ছে, ঘটনাটা এখান থেকে দেখবেন যে এই জায়গা থেকে শিফট হয়ে যাচ্ছে, একটা রাজনৈতিক পালা বদল করতে হবে, চেয়ার মানে বিচার থেকে চেয়ারের ব্যাপারটা বেশি এসে গেল। হ্যাঁ, মানে আমার মিনিটসটা দেখে কিন্তু তাই মনে হয়েছে যে তিলোত্তমা বিচারের থেকে চেয়ারটাই চাই, দেখে মনে হচ্ছে যেন অন্যদিকে বিচার, যদিও ডাক্তাররা বলছেন আমরা কোনো রাজনৈতিক দলের দ্বারা নই, ঠিক আছে, ওটা আমরাও মেনে নিচ্ছি, কিন্তু এত খরচা, এলাহি ব্যাপার, এত খাবার, এত বসবার ব্যবস্থা, এত আসছে কোথা থেকে জানি না কিভাবে আসছে। আপনি ঠিক আছে, এখানে আর একই সঙ্গে একটা ঘটনা আপনি নিশ্চয়ই জানেন, দর্শকরাও জানেন, যে ডাক্তারদের কাছে বিভিন্ন আসছে, এই সেই
আমার ঠিক মনে হচ্ছে দুর্গাকে আহ্বান না, বিশ্বকর্মা এই দিল, ও অমুক দিল, বিষ্ণু অস্ত্র দিল, এটা যেন একটা সেরকম ব্যাপার না, আমি খারাপ দেখছি না। তার সঙ্গে সঙ্গে এখন যেন বন্যা পরিস্থিতি, ভূতনি বলে মালদার একটা এলাকা আছে, 2 লক্ষ মানুষ গৃহহারা অবস্থা। তো যাদের এই মানবিকতাটা কি আমাদের একটা জায়গায় আটকে গেল? ওইখানে ওই জায়গাগুলো কি আমাদের দেখার মধ্যে মানে উচিত না? না এটা আমি ভুলবো? একদম উচিত, কারণ ডাক্তার হচ্ছে, আপনি যে বললেন ডাক্তার হচ্ছে আমাদের ভগবান, অর্থাৎ আমাদের এখন বিপদ আপদ হলে কি হবে, ওই যে জুনিয়র ডাক্তার যে আছে আমরা তার কাছেই যাব। এখন তারা কিন্তু কি হয়ে গেছে, তাদের আন্দোলনটা যেন একমুখী হয়ে গেছে, তারা বুঝতে পারছে না একটা তিলোত্তমার বিচার মানে চাইতে গিয়ে আরো অনেক তিলোত্তমার জন্ম দিয়ে দিচ্ছে, এইটা ভুল করে ফেলছে। হ্যাঁ, তুমি বিচার চাও, তুমি আন্দোলন করো, কিন্তু তুমি তার সঙ্গে সঙ্গে পরিষেবা দাও, তবেই তো তুমি ডাক্তার। আর 2 দিন পর দেখা যাবে যে তোমাকে আর কেউ মানছে না, কারণ তুমি তো তখন আন্দোলনকারী হয়ে গেছো, তুমি তো ডাক্তার নও। কারণ তোমার এত মেধা, তোমার এত জ্ঞান, তোমার এত পাণ্ডিত্য সব তুমি জলাঞ্জলি দিয়ে দিচ্ছ শুধুমাত্র ওই আন্দোলনের অজুহাতে। যেখানে যে আন্দোলনে সুপ্রিম কোর্ট থেকে, রাজ্য সরকার থেকে সদর্থক মনোভাব দেখাচ্ছে, তোমাদের মধ্যেও অনেক ডাক্তার, অনেক, আমি কিন্তু সবাই কথা বলছি, অনেক ডাক্তার, এটা অবশ্যই কখনো সামগ্রিক নয়, অনেক ডাক্তার সদর্থক মনোভাব দেখাচ্ছে, তৎসত্ত্বেও তোমরা যদি এইভাবে নাছোড়বান্ধা হয়ে থাকো, তাহলে তোমরা আরো অন্যান্য যে তিলোত্তমার জন্ম হবে তাদের কাছে তুমি কি উত্তর দেবে? এইটা আমার বক্তব্য, যে তোমরা কিন্তু যেমন করে কর্মবিরতি তুলে নাও এবং তোমরা আবার কাজে যোগদান করো। এই যখন এই আন্দোলনের কথায় দেখবেন, আন্দোলন অনেক, একটা আন্দোলনের তো বলছি তো অভিমুখ অনেক কিছু এসে যায়, অনুষঙ্গ জিনিস চলে আসে। ওরা বললো যে পুলিশ তুমি মনে করো তোমার মেয়ে হচ্ছে, কিছু কিছু স্লোগান মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে, পুলিশকে না একটা পুলিশ যাই হোক ওখানে করে অনেক বক্তব্য বলো, যা খুশি তাই। আমি আবার বললাম যে এই স্লোগান হচ্ছে। তো এই ডাক্তাররা আমরা দেখেছি যে সব ডাক্তাররা আছে, মহান ব্যক্তি আছে, ডাক্তার আছে। আমাদের বর্ধমান শহরে এমন ডাক্তার আছে যিনি 1 টাকায় দেখেন, একজন ডাক্তার বোলপুরের যিনি পদ্মশ্রী খ্যাত ডাক্তার, কিছুদিন আগে আছে এই এক্সপ্রেস নিউজ চ্যানেলে তাকে সম্মান জানানো হয়েছিল, একটা সুশোভন ব্যানার্জি। হ্যাঁ, তো এরকম আমি বলছি না, এরকম আছে। কিন্তু এই ডাক্তারদের ক্ষেত্রে আপনারা দেখেছি তো, আমরা ডাক্তারের ক্ষেত্রে, প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি দেখবেন, এই ধরুন বেসরকারি নার্সিং হসপিটালে আপনি ভর্তি হলেন, তো আপনি ভর্তি হলেন, তার তো একটা বেড ভাড়া, ডাক্তার জিনিস 2 বেলা আসে, 2 বেলা ফিজ নেয়। এই প্রশ্নগুলো তুলতে পারে তো, এই প্রশ্নগুলো ওঠে, অনেক প্রশ্ন তোলার আছে। শুধু তাই না, ধরুন আরেকটা প্রশ্ন বড় হতে পারে যে ওরা যে আজকে ন্যায় বিচারের জন্য করছে, আমার খুব ভালো লেগেছে, আমার খুব অহংকার, আমি খুব গর্বিত একটা রাজ্য, পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হয়ে যে আমার ডাক্তার কিন্তু একটা এই প্রোটেস্ট করেছে। কিন্তু এটাও তো করা দরকার, একটা ডাক্তার যখন ফিজ নিচ্ছে 800, 900, তাদের ফিজগুলো সমানভাবে হবে না কেন? তাদের ফিজ ডিফারেন্ট হবে কেন? কারণ সেখানে তো অনেক রোগী আছে, কারণ আমাদের এমনিতেই ডাক্তারের সংখ্যা কম, আমাদের এমনিতেই ডাক্তারের সংখ্যা আছে 1:1665, 1665 জন একটা রোগী প্রতি ডাক্তার আছে। যদি যথেষ্ট, এটা যদিও আমাদের বিশ্ব স্বাস্থ্য পরিষদ অনুসারে তারা বলছে যে 1000:1 আমাদের আছে, ঠিক আছে, কিন্তু তৎসত্ত্বেও আমাদের বেসরকারি, আমাদের সরকারিতে ডাক্তার আছে 17,000, আর তারপরে ম্যাক্সিমাম বেসরকারি ডাক্তার। তাহলে এখানে যে সমস্ত গরিব মানুষরা আছে তারা যখন চিকিৎসা করতে যাচ্ছে তখন তাদের জন্য তোমার প্রাণ কাঁদে না? তখন তো তোমরা সেখানে প্রোটেস্ট করো না? এটাও তোমাদের চিন্তা ভাবনা করার বিষয়। আমি একটা অভিজ্ঞতা বলি, দুর্গাপুরে একটা বেসরকারি হসপিটাল, নাম করা হসপিটাল, নাম তো নিচ্ছি না, সেখানে একজন ডাক্তার, গ্যাস্ট্রোএন্টারোলজি নাম করা ডাক্তার, সেখানে আমি একজন আমার আত্মীয়, মানে আমার শাশুড়ি মাকে দেখাতে নিয়ে গেছি, গল ব্লাডারের প্রবলেম আছে একটু, তো ওনার আমার প্রেসক্রিপশনটা ফোল্ডার, একটা পাতা নয় কিন্তু কয়েকটা পাতা, টিক 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 করে দিয়ে দিল, মানে 40,000 টাকা মতো টেস্ট। তো একদম সত্য, আমি বললাম যে ডাক্তারবাবু এত টেস্ট কেন লিখলেন? ওনার গল ব্লাডারের প্রবলেম, গল ব্লাডার অপারেশন করা যাচ্ছে না, কারণ ওনার পালমোনারি প্রবলেম। তখন উনি আমাকে বললেন আপনি করাবেন না, আমাকে এখানে অনেকদিন আগে একটা ঘটনা বলছি, 7-8 বছর আগের ঘটনা, আমি 3 লাখ টাকা মাইনে পাই, আমি যদি 10 লাখ টাকা না দিয়ে আমাকে রাখবে? তাহলে আপনি এই যে একটা মুনাফার ব্যবসাটা পরিষেবার ক্ষেত্রে, এটাকে আপনি কি চোখে দেখছেন? মুনাফার ব্যবসা, ধরুন এর জন্য রাজ্য সরকার মানে 40,000 টাকা টেস্ট, ওই টিক 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 একদম লিখে দিল, বুঝলেন, যা টেস্ট আছে আপনি যাবেন। তো এই এত যে অহেতুক অতিরিক্ত টেস্ট, আপনি যখন এই কথাটা বললেন তাহলে এর সঙ্গে একটা কথা জুড়ে দিই আমি, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর কথা। এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প যখন যে হসপিটালে হয়েছে, স্বাস্থ্যসাথী আমি আসবো, এই কথাটা এর সঙ্গে রিলেটেড এই জন্যে যে সমস্ত প্রকল্প যুক্ত হয়েছে, তখন যে সমস্ত সরকারি ডাক্তাররা আছে তারা কি তার সেটা সদ্ব্যবহার করছেন? এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। তাদের তো সেখানেও ন্যায় বিচার হওয়া দরকার, তাদের তো সেই ব্যাপারে অনেস্ট হওয়া দরকার।
সেইটাও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। না, না, আর আপনি যেটা বললেন যে এই যে টেস্টের ব্যাপারে, ওটা আপনার সঙ্গে আমার একমত যে এইভাবে একটা ইউনিভার্সাল ব্যবস্থা রাখা দরকার, যে আমার এই টেস্টের জন্য এই টাকা, হ্যাঁ এবার হয়তো কোনো জায়গায় মাত্র 100 টাকা 200 টাকা ডিফারেন্স হতে পারে, এই টাকা লাগবে, আমার এই ডাক্তার এই ফিস, এই ধরনের একটা চিন্তাভাবনা বা সদর্থক একটা মনোভাব নিয়ে আসা খুব দরকার বলে আমি মনে করি। এটা কি সরকারেরও দায়িত্ব নয়? আমি একদম ক্ষেত্রে দেখব DGHS, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ, আমি কেন্দ্র সরকারের যে হেলথ স্কিমটা আছে সেখানের মধ্যে আছি, ওখানে কর্পোরেট আমাদের জিরো, কিন্তু ওদের আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি ধরুন একটা হোল বডি যদি সিটি মানে USG করতে যান, আমার মনে হয় 1800 থেকে 2000 টাকা, 2000 টাকা। কিন্তু আমি যদি ওটা আমার ওই থ্রু আমার ECHS যেহেতু আমি ডিফেন্স যাই, সেটা বোধ হয় 350 বা 380 টাকা। এই যে হিউজ তফাৎটা কেন? তা আমি সেই হসপিটালেই করছি, ধরুন আপনি এক্স হসপিটাল আমাদের এমপ্যানেল আছে, আমাকে এক্স হসপিটাল এমপ্যানেল আমাকে আমার যেখান থেকে সেখান থেকে আমাকে লিখে দিল যে ডাক্তার একে USG করতে হবে, আমি চলে গেলাম। কিন্তু সে কিন্তু সরকার তার থেকে ওই 380 বা 400 এরকম আমি এক্সাক্ট, কিন্তু 380 বা 400 হবে, এর বেশি নয়, এই টাকাটা পায়। কিন্তু একটা যদি সাধারণ মানুষ, একটা গরিব মানুষ যদি ওই এক্সরে যদি আমি ডাইরেক্ট করতে যাই, তাহলে 1800 বা 2000, এতটা হিউজ গ্যাপটাকে আপনি কিভাবে দেখছেন? এটা এই স্বাস্থ্য ব্যবসা, ডাক্তারি পড়ে কি লোকে ব্যবসা করতে আসছে না? হ্যাঁ, ব্যবসা করতে আসছে মানে ধরুন এটা একটা বলেছে, এটা হতে পারে সরকারের এই ব্যাপারে সদর্থক ভূমিকা নিতেই পারে, যে সমস্ত বেসরকারি হসপিটালকে ডেকে পড়ে যে আপনারা এই ধরনের একটা ফি স্ট্রাকচার করুন, হ্যাঁ এই ECGর জন্য এত ফিস, এক্সরের জন্য এত ফিস, এরকম একটা ফি স্ট্রাকচার তারা তৈরি করতে পারে, যেটা কিন্তু একবার চেষ্টা করেছিল স্কুলগুলোকে নিয়ে, তা সে জানি না সেটা কতটা ফলপ্রসূ হয়েছে। সেটা স্কুলে যদি বলেন, আমি তো নিজে স্কুল আন্দোলনে যুক্ত ছিলাম, করে দেখেছিলাম, আমরা চেয়েছিলাম আগে সরকারের আমলে, বলেছিলাম সরকার তো পাত্তা দেয়নি, তখন তিনি বিরোধী দল, তিনি বলেছিলেন যে আমাদেরকে দিন, আমরা একটা বেসরকারি বিল আনবো, তো কি বেসরকারি বিল আনা সেটা কিন্তু অ্যালাউ করেনি। এই আরে আমি শিক্ষার স্বাস্থ্য যখনই বেসরকারিকরণ ঘটছে, তার তো একটা বড় ব্যবসা। দুর্গাপুরে যে স্কুলগুলো 1 টাকা একর জমি নিয়ে, নাম করা স্কুল 1 টাকা একর জমি নিয়ে, এবং সেখানে আছে আমার কাছে এগ্রিমেন্ট আছে, সেইটা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম যে 25% অ্যাকচুয়ালি DSP এলাকার DSPর জমি DSP থেকে নিয়েছে, ওটা দুর্গাপুরে ম্যাক্সিমাম জমি DSP নিয়েছে, যে এখানে বলাই ছিল যে DSPর এমপ্লয়ীদের মানে ওয়ার্ডদের মানে বাচ্চাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, সেটা তো দেওয়াই হয় না, কম রেটে দেওয়া হয় না, ব্যবসা করা হয়। মানে আপনারা জানেন বই, আমরা আন্দোলন করে আর কি বই, মানে ওখানে বই কিনতে বাধ্য করা হয়, রাইট টু চুজ, আমার যেটা বেসিক রাইট, আমাদের যেগুলো কিছু আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, তার মধ্যে রাইট টু চুজ, আপনি আমাকে বাধ্য করতে পারেন এটা কিনতে হবে, এখানে বই কিনতে হয়। তো সেই আন্দোলন করতে গিয়ে আমরা সেই যখন আন্দোলন করলাম, তখন দোকান নাম করছি না, বেলা সে বললো স্যার আমরা কি করব, উনি বিদেশে থাকেন, ওনাকে প্যাসেজ মানিটা আমাদের দিতে হবে। এইটা শিক্ষা এবং স্বাস্থ্য মুখে বড় বড় কথা, এবং তারা জানি না কি চ্যারিটি করছে এত এইভাবে, এটা কি আমাদের মানবিকতার বিরুদ্ধে, বা যারা সততা, যারা আজকে বুলি ওড়াচ্ছে যারা এইখানে, তাদের এটা মানায়? একদমই মানায় না। এবং এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, এই যে সমস্ত এই যে আমাদের তরুণ প্রতিভাগুলি উঠে এসছে, যারা আর কি ন্যায় বিচারের জন্য করছে একটা জুনিয়র অ্যাসোসিয়েশন তৈরি, জুনিয়র ডাক্তারের, তারা এই ধরনের একটা দাবি করতে পারে। তারা যদি সততা থাকে, তাদের যদি ন্যায় থাকে, তাদের মধ্যে যদি অনেস্টি থাকে, তারা বলতে পারে যে এই সরকারি ডাক্তারের সঙ্গে যে প্রাইভেট যে সমস্ত ডাক্তার ব্যবস্থা করছে, তারা যে সমস্ত প্রাইভেট যে ডাক্তার হসপিটালগুলো আছে, তাদের যে সমস্ত ডাক্তার আছে, তাদের একটা ফিজে সামঞ্জস্য করা হোক, এবং সরকারকে চাপ দিতে পারে যে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেন, তাই তাদের মধ্যে একটা সততা বজায় থাকবে। এটা কি দাবির মধ্যে আছে? না, এটা দাবির মধ্যে নেই। হ্যাঁ, না, তাহলে কিরকম হচ্ছে? এটা দাবির মধ্যে থাকতে পারলে ভালো হতো, কিন্তু দাবির মধ্যে নেই। আমার তো ওইখানেই প্রশ্ন হচ্ছে যে সমস্ত ওই যে বললাম 7,000 ডাক্তার, তার মধ্যে যে 9,000 ডাক্তারের মধ্যে 3700 ডাক্তার হচ্ছে টিচার, শিক্ষক, আর 5700 ডাক্তার হচ্ছে বিভিন্ন রোগী সেবা করেন, তারা দুবেলা রুগী দেখেন, রুগী দেখে বিকেলবেলায় তারা প্রাইভেট প্র্যাকটিস করেন, বিকেলবেলা এবং সকালবেলায়। তারপরে সরকারের থেকেও একটা মুনাফা পাচ্ছে, আবার প্রাইভেট প্র্যাকটিস করেও তারা একটা মুনাফা পাচ্ছে, উপরন্তু তারা জুনিয়র শিক্ষাকে ত্বরান্বিত করছে যে তোমরা আন্দোলন করে যাও। তার মানে তার দিক থেকে সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে ডাক্তার, তুমি যে ভগবান, সেটা কিন্তু আর একটা দেখবেন এই আন্দোলন মঞ্চে একটা কথা দেখবেন, একজন ডাক্তার, আমি নাম করছি না, কাউকে তার কথাটা সমর্থন করি না, তিনি বললেন যে তোমরা আন্দোলন করছো, তোমাদের যদি কারোর বিরুদ্ধে কোনো শাস্তি, তাহলে আমরা পরিষেবা বন্ধ করে দেবো। করতে পারে না, এটা পারে।
এটা এই বক্তব্য একজন ডাক্তার দিতে পারে? আমি শিক্ষকতা করছি, ধরুন আমার একটা শিক্ষকের সঙ্গে অন্যায় হলো, যে কোনো ভাবে অন্যায় হলো, আমি কি বলতে পারি যে ওর সঙ্গে অন্যায় হয়েছে বলে আমি কাল থেকে স্কুলে পড়ানো বন্ধ, আমি ক্লাস করবো না, ক্লাস বন্ধ করে দেবে? এটা এগুলো কি, এইগুলো কোন দিকে যাচ্ছে? এইগুলোকে কিভাবে আপনারা দেখছেন? এর আগের যে স্বাস্থ্য সচিব ছিলেন উনি একবার জানেন তথ্যটা, যে মালদা মেডিকেলে গেছেন, বলে গেছেন যে দেখছেন সব ডাক্তাররা হাজির। এর জানেন তো, যারা দূরে দূরে থাকে সে ডাক্তাররা সপ্তাহ না থেকে একদিন দুদিন থেকে সব চলে আসে, সব কলকাতা বাড়ি, এরকম ঘটনা। তো উনি যখন বললেন যে এবার আমি নর্থ বেঙ্গল যাবো হঠাৎ করে, উত্তরবঙ্গ, হ্যাঁ যাবো উত্তরবঙ্গ, তারপর দেখা গেল যে সেদিন স্টেশনে একদম সব ট্রেন ধরার জন্য সব উত্তরবঙ্গ। তো এইখানটা কোথায়? স্বাস্থ্য পরিষেবায় আমাদের নার্সরা, আমরা দেখেছেন কোনো কোনো জায়গায় হ্যাঁ যে নার্সরা ওষুধ দিচ্ছে, গ্রুপ ডি ওষুধ দিচ্ছে, কারণ যেগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে, ব্লক স্বাস্থ্য বা যে কোনো স্বাস্থ্য, সব জায়গায় একটা করে ডাক্তার থাকে, তার আপনি পাবেন কোথায়? থাকে কি তারা? না, সবসময় ডাক্তার থাকে না। এইখানেও আমাকে তো আপনি আচরি ধর্ম অপরে শেখা একটা কথা আছে, তো এইখানে কি সেটা হচ্ছে মনে হচ্ছে আমার? আমরা শুনুন, সরকারি যে পরিষেবা সবেতেই যে সাকসেসফুল তা না, সরকারেরও খামতি আছে, কারণ অনেক জায়গায় স্বাস্থ্যকেন্দ্র আছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখানে দেখেছি সেখানে ডাক্তার নেই। আবার যেখানে ধরুন ডাক্তার আছে, কিছু হয়তো একটা সামান্য ওষুধ ভুল দিয়েছে, গ্রামবাসীর এমন মার মেরেছে সে ডাক্তারকে ওখান থেকে ডাক্তার ছাড়া করে দিয়েছে, ওই হসপিটালে ডাক্তার নেই। তারপর অনেক জায়গায় মিনিমাম চিকিৎসাটুকু অনেক গ্রামীণ হাসপাতালে হয় না। এই ধরনের কিন্তু প্রভাব দেখা দিয়েছে। যেমন ধরুন না, আগের বছর ডাক্তার ছিল 16,666, সেটা এই বছর 17,000 সামথিং। তার মানে সামান্য ডাক্তার রিক্রুটমেন্ট হয়েছে, এটাও কিন্তু প্রয়োজন। আমি নিরপেক্ষভাবে কথা বলতে চাই, আমি নিরপেক্ষভাবে কথা বলবো, এবং সেক্ষেত্রে ডাক্তারের রিক্রুটমেন্ট কিন্তু খুব দরকার, আসুক প্রয়োজন, এবং তার সঙ্গে দরকার নিরাপত্তা। যেটা নিরাপত্তা ওরা যেটা বলেছে তার সঙ্গে আমি 100% একদম মানে নিশ্চিত যে নিরাপত্তা অবশ্যই। আজকেই সুপ্রিম কোর্টে একটা কথা বলেছে, যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া সেখানে আমরা বায়োমেট্রিক চালু করুন। এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, বায়োমেট্রিক দিয়ে ডাক্তাররা ঢুকুক, ডাক্তাররা আসুক। কারণ ধরুন একটা আরজিকর মেডিকেল কলেজে সিভিক পুলিশ কেন ঢুকবে, সিভিক পুলিশ কি কারণে সেখানে যাবে, এটা কোনো প্রকারই মেনে নেওয়া যায় না। এইগুলো মানে, কিন্তু আমার বক্তব্য যে ডাক্তাররা পরিষেবা দিয়ে ডাক্তারদের আন্দোলনের যে মুখিটা, সেই মুখিটা কি তিলোত্তমার বিচারের থেকে অন্যদিকে পরিবর্তন হয়ে যাচ্ছে? আমার এখানে আশঙ্কা। যদি এটা হয় সেটা কিন্তু রাজ্যের পক্ষে ক্ষতিকর। আর যদি সত্যি ডাক্তাররা তিলোত্তমার বিচার আন্দোলন করে, আমি বলবো রাজ্যের পক্ষে তিলোত্তমা বিচারের দাবিটা কোথায়? শুধু যে আপনি দেখলেন যে ওটা প্রথম যে পয়েন্টটা, যে 5টা মিনিটসের পয়েন্ট আপনি দেখলেন, সেখানে প্রথম বলেছে এটা যেহেতু বিচারাধীন বিষয়, এই নিয়ে বক্তব্য নেই, বলে দিয়েছে দুপক্ষই করতেও পারবে না, সরকার তো আর কিছু করতে পারে না। এখন রাজ্য সরকার চাইলো, যারা আইনটা বোঝেন, দর্শকদের উদ্দেশ্যে বলি যারা আইনটা বোঝেন তারা জানেন, এখন রাজ্য সরকার চাইলেও কিছু করতে পারবে না, শুধু তথ্য দেয়া ছাড়া। যেটা করবে সিবিআই তদন্ত করবে, এবং যারা ভাবছেন যে সুপ্রিম কোর্ট ওই বিচার, ওই ফাঁসি দেবে, কি দেবে, 7 দিনের ফাঁসি, 10 দিনের ফাঁসি, এইসব দেবে, সেটা হবে না। কিন্তু এই মামলার শুনানিটা, মানে এই মামলাটা চলবে কিন্তু শিয়ালদার সিবিআই আদালতেই, সুপ্রিম কোর্ট বা কোনো হাইকোর্টে চলবে না। এই মামলা সিবিআই যা প্রথম দিন থেকে যে যা ইনভেস্টিগেশন যা করছে, সব কিছু ওইখানেই বিচার হবে। ওই বিচার যতদিন না শেষ হয়, ওই বিচারের বিরুদ্ধে তারপরে যে শিয়ালদার পরে ওখানে যে মেট্রোপলিটন কোর্ট আছে সেখানে আপিল করতে পারে। সেখানেও যদি ধরুন যদি কেউ মানে সন্তুষ্ট না হয় কোনো পক্ষই, তখন সে হাইকোর্টে যেতে পারে। হাইকোর্টে আবার সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে সে সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ। এইটা হচ্ছে বিচার প্রক্রিয়া। যারা বলছেন যে সুপ্রিম কোর্ট এই ঘটনাটাতে সরাসরি কিন্তু রায়দান করতে হবে। আমাদের দেশের যে আইন ব্যবস্থাটা সেটা তো এটাই। আর ধরুন কেউ দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে তো সেই পোস্ট থেকে সরানো যায় না, এটা তো বুঝতে হবে। কারণ ধরুন একটা বিচার ব্যবস্থা হলেও সেটা টাইম লাগবে, সময় দিতে হবে। তবুও তো দেখলাম সরকার ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস, ডাইরেক্টর অফ মেডিকেল এক্সামিনেশন, সেটা হয়তো সরকার একটা সদর্থক দাবি মেনেছে, আমি বলছি সরিয়েছেন, বলেছেন সিপি কে সরাতে হবে, সিপি কে সরিয়েছেন, ডিসি নর্থ এবং সেন্ট্রালকে সরাতে হবে, এটা সরিয়েছেন। এখন মুশকিল হচ্ছে এইটা, ঠিক আছে আমি সরকারের সিদ্ধান্তকে বলছি না, সরকার চেয়েছেন, সরকার বুঝেছেন, সরকার থেকে করেছেন, তাহলে তো আজকে এইটা যদি পাবলিক পারসেপশন, মব পাবলিক পারসেপশনের উপরে যদি চলে, তাহলে তো মুশকিল। নির্বাচিত সরকারের দায়িত্বটা এখানে তুমি বলে দেবে যে একে সরাও, তুমি বলে দেবে একে করো, তাহলে তো এটা সিস্টেম হতে পারে না।
কারণ একটা সিস্টেমের মধ্যে দিয়ে কাল সব শিক্ষকরা আমরা আন্দোলন করে দিই যে একে সরিয়ে দিতে হবে, তো এটা সম্ভব, এটা সম্ভব কি? এটা সম্ভব? তাহলে তো গণতান্ত্রিক কোনো নিয়মই আমরা মেনে চলছি না। গণতান্ত্রিক রাজ্যে আমরা বাস করছি, কোনো এলাকাবাসী এসে বলে দিল এই শিক্ষক এখানে চলবে না, তো এটা অ্যাকচুয়ালি তাই দাঁড়াচ্ছে, এইভাবেই তো দাঁড়াচ্ছে। এইভাবে আমি বলছি না যে সরকার ভুল করেছে ঠিক করেছে, সরকারের যেটা বিচার হয়েছে সরকার তো দাবি মেনে নিয়েছে, ঠিক আছে, সদর্থক ভূমিকা দেখিয়েছেন আপনার যে মেনে নিয়েছে সরকার, তাদের দাবি মেনে নিয়েছে যে এটা হবে। আজকে 4টের পরে যেটুকু শুনেছি যে 4টের পরে বোধহয় অর্ডার বেরোবে, কি সব বেরোবে, হ্যাঁ অফিস, আরে সবকিছু তারা গেজেটেড হবে, এটা এই অর্ডার তো আর চিফ সেক্রেটারি অর্ডার দেবে যে কে কোথায় যাচ্ছে, ডিজি মানে ডিজিপি অ্যাকচুয়ালি অর্ডার দেবেন, সে যাবে। এরপরে যে পরিষেবাটা শুরু করা, যে স্বাস্থ্য পরিষেবা যেটা আজকে ধাক্কা খেয়েছে, আর কিছু না হলেও খেয়েছে, আমি পরিসংখ্যানে যাচ্ছি না, ধরুন পরিসংখ্যানে এতটা হয়েছে, অতটা কে মারা গেছে, আমরা দেখেছি পেপারে অনেকের বাবা ট্রিটমেন্ট পায়নি, ছেলেরা ট্রিটমেন্ট পায়নি, দেখেছেন, দেবে না আবার। এবং আজকে তো সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাকচুয়ালি একটা বিচারের জায়গা দেখেছেন, সোশ্যাল মিডিয়া ডাক্তাররা বলছেন যে আপনাদের কোর্টের ডেটের পর ডেট দিন, মানে আমি বুঝি না যিনি লিখছেন, যিনি এই কথাটা লিখছেন যে ডাক্তারবাবু আপনার কাছে পেশেন্ট এলে ডেটের পরে ডেট দিন, একটা কোর্টের ডেটের পরে ডেট আর একটা ডাক্তার ওষুধের এটা লেখা, আমি তার সেন্স দ্যাট ইজ গুড সেন্স না, হিউমারের ব্যাপার না, এটা তো আমি জানি না তার সেন্স কিভাবে বলে। তো এরপরে কি স্বাস্থ্য পরিষেবাটা কত শুরু হওয়া উচিত আপনার কি মনে? না এনারা আবার কি এটা নিয়ে বলুন, কি ভাবছেন? যে না, আমার বক্তব্য স্বাস্থ্য পরিষেবা খুব তাড়াতাড়ি করা দরকার। তার কারণ হচ্ছে শুধু এই জন্যই দরকার যারা জুনিয়র ডাক্তার আছেন তাদেরও কিন্তু ভবিষ্যৎ আছে, তাদের একটা বিরাট ভবিষ্যৎ আছে, তারা MBBS ফাইনাল ইয়ার পরীক্ষা দিতে পারবে না, তারা কি করে পাস করবেন সেটা একটা চিন্তার বিষয়। তারপরে ধরুন আগামী দিনে যে সমস্ত লোকরা ডাক্তার হবে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যেখানে ডাক্তারি পড়ার কতটা সুযোগ আছে, তা সেই হিসাবে আমরা বলবো যে আমাদের এখানে সুযোগ প্রচুর পরিমাণে আছে। তাহলে সেই সুযোগটা যে আছে আমাদের রাজ্যে, সেই সুযোগটা তো এই জুনিয়র ডাক্তারকে দেখে তারা হতাশ হবে, কারণ এই ডাক্তারদের যে অ্যাক্টিভিটিস, সেই ডাক্তারদেরকে তো কাজে জয়েন করতে হবে, তাদেরকে তাদের যে সমস্ত মোরাল ডিউটিগুলো আছে সেই ডিউটিগুলো তাদেরকে করতে হবে, এবং তারা হয়তো জেনে যাচ্ছে যে এইভাবে পশ্চিমবঙ্গে হয়তো এরকমভাবেই ডাক্তারি পড়াশোনা হয়, কিন্তু তা তো হয় না। পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়াশোনা পশ্চিমবঙ্গের মেধা, পশ্চিমবঙ্গে বাঙালির মেধা, এটা তো মানতে হবে যে ডাক্তার যে কোনো বড় আমি আরেকটা অভিজ্ঞতা বলি, আমার খুব আত্মীয় কিডনিতে প্রবলেম হয়েছিল, কলকাতা একটা বড় হসপিটালে ভর্তি ছিলেন, ওখানে ডাক্তার অভিজিৎ তরফদার উনি ছিলেন, উনি আমার স্কুলের উনি আমার দেখেছিলেন। তো ওটা দেখে আমাদের এখানে বাঙালিদের তো একটা জানেন তো ভেলোর ছিল, এখন বাকি সব অনেক জায়গায় যায়, তো ওখানে দেখাতে গেছি, উনি যিনি ডাক্তার ম্যাডাম দেখলেন, উনি প্রেসক্রিপশন দেখে বলছে ইনি আমার প্রফেসর ছিলেন, ওনার পেশেন্টকে আমার কাছে নিয়ে এসছেন, একদম এই কথাটা বলেছিলেন যে উনি আমার প্রফেসর ছিলেন, উনি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ক্লাস নেফ্রোলজিস্টের মধ্যে পড়েন, ওনার পেশেন্টকে আপনি আমার কাছে নিয়ে এসছেন। তো যাই হোক, আমি আবার বলি, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখেছি আমার ছেলে, কিন্তু আমার পারিবারিক ট্রিটমেন্ট আমি যাই না, আমি কিন্তু বেঙ্গলের এখানে যথেষ্ট ভালো ভালো ডাক্তার আছে, আমার ওয়াইফের স্পাইনাল কর্ড অপারেশন পিরিয়ড লেগেছে, সেটা আমি এতে কলকাতাতেই করিয়েছি, অন্য কোথাও যেতে হয়নি। যাই সেটা বিভিন্ন জনের ইচ্ছা, এইটা তো একটা ব্যবসা চলে জানেন তো আপনি ওই সব জায়গায়। এবং আমার আপনি চেন্নাই বা হায়দ্রাবাদে যে এখন কথায় হায়দ্রাবাদ, আমার প্রচুর বন্ধু আছে এয়ারপোর্টে, তারা কিন্তু ওই জায়গাগুলো আপনি যাবেন একবার, ওই এলাকার লোকাল কাউকে ওখানে পাবেন না, তারা কেউ ডাক্তার দেখাতে যায় না, তারা কিন্তু যাই সেটা বিষয়। এবার এই যে স্বাস্থ্যের ক্ষেত্রে যে ডাক্তারিরা পরিষেবা দেখতে, সরকার তো চেয়েছে যে যাতে স্বাস্থ্য সাথী বলে একটা পরিষেবা, এই স্বাস্থ্য সাথী মহিলাদেরকে কিন্তু মহিলাদের নামে, এটা জানেন আপনি, অনেকে রিটায়ার্ড, অনেকে আছে তারা বিশেষের নামে করছে, করে এই পরিষেবা যে 5 লক্ষ টাকা পর্যন্ত তারা সুযোগ পাবে একদম অ্যাট পার। আমরা আগে আমাদের মধ্যে সরকারি হাসপাতাল ট্রিটমেন্ট হয় না, এখন সরকারি হাসপাতাল আমাদের দুর্গাপুর মহকুমা আছে, যথেষ্ট ভালো, অনেক ছাত্র আছে, তো আছে এরা অ্যাট পার ট্রিটমেন্ট পাচ্ছে। তো এটা কিন্তু এটা তো সরকার তো চেয়েছে, কিন্তু যদি পরিষেবা দেওয়ার লোকই না থাকে তাহলে এটা কিভাবে দেখছে, এই যে ক্ষতিটা হচ্ছে এটা কিভাবে? এখন ধরুন এই যে আপনি বলছেন ক্ষতি হচ্ছে, ক্ষতি সবটা হচ্ছে না, কিন্তু অনেকে কিন্তু আপনার যথেষ্ট স্বাস্থ্যসাথী কার্ডে কি অনেক উপকার পাচ্ছে। না ও তো অবশ্যই ডাক্তার পাচ্ছে। তো দেখুন এটা তো বুঝেন, যেখানে পরিষেবাটা বন্ধ করেছে সরকারি, যারা করেছে তাদের, যারা প্রাইভেট প্র্যাকটিস কেউ তো বন্ধ করেনি, কেউ বন্ধ করেছে না।
আমি জানি না, যদি ভুল হয় আপনি বলবেন বা দর্শকরা, আমি প্রাইভেট আর্টিস্ট তো কেউ বন্ধ করেনি। একদিনই IMA তারা OPD বন্ধ রেখেছিল ওয়ান ডে, একটা IMA একটা এটা দিয়ে সহমর্মিতা। অ্যাকচুয়ালি ঠিক যে সবাই মিলে এই একটা ঘটনা নাড়া দিয়েছে, ডাক্তার, শিক্ষক, আমরা করেছি। আমি আমার স্কুলে প্রতিবাদ সভা করেছি, আমার এই না যে ওটা দিয়ে ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়া বা কোনো চ্যানেলকে ডেকে। 9 তারিখের ঘটনা, 9 তারিখ থেকে আমার স্কুলে DLED এর পরীক্ষা চলছিল, যেদিন 20 তারিখ 8 দিন পরীক্ষা চলেছে হয়েছে, তারপর দিনই আমরা করেছি। আমরা বুঝেছি যে হ্যাঁ এটা প্রতিবাদ, এটা আমাদের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে যে এই ঘটনাটা যদি ঘটে, কারা করেছে? পুরুষ মানুষ, তাহলে আমাদের ছাত্ররা। তা আমরা ছাত্রদের দিয়ে একটা শপথ নেওয়া করেছি যে আমার জীবদ্দশায় আমি কোনোদিন কোনো মহিলাকে অসম্মানিত করব না, তাকে নির্যাতিত এবং আমাদের মনে হয়েছে এইটাই দরকার। কারণ আমরা এটা তো ঠিক যে একটা পুরুষরা হচ্ছে পোটেনশিয়াল রেপিস্ট, ঘটনাটা এটা আমরা দেখতে পাই। তো এইগুলো তো একটা দিক। আচ্ছা, এইটা যখন বললেন একটা জিনিস দেখেছেন কি, যে আন্দোলনকারীর মধ্যে থেকেই দুজন আবার নির্যাতিত হয়েছে। আমি দেখলাম আজকে খবরে, যেটা আন্দোলনকারী যারা আন্দোলন করছে তাদের মধ্যে থেকেই জনসাধারণ কিছু ওখানে ঢুকেছিল আন্দোলনকারীর মধ্যে, সেই আন্দোলনকারীর মধ্যে থেকেই তারা আবার দুজনের শিকার হয়েছে। আরে আমি আবার বলি তাহলে এটা তো ঘটনা। এই যে মানে কি দুর্গাপুরে শুধুমাত্র আমি বলতে চাইছি আন্দোলন করলে হবে না, তার মানসিকতা চেঞ্জ করতে হবে অবশ্যই, এবং সেই মানসিকতাটা আমার মনে হয় একদম ছোট থেকে হওয়া উচিত, এবং সব থেকে বাড়ি থেকে হওয়া উচিত। পরিবার শেখাক যে একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয়, একটা মেয়ের সম্বন্ধে কি, মেয়ে যখন এটা বেড়ে ওঠে তখন তার সম্বন্ধে কিভাবে তাকে ভাবতে হয়, তার চিন্তা ভাবনা কি হওয়া উচিত, এবং তার সঙ্গে সেই মায়ের নিজের অ্যাক্টিভিটি, তার মায়ের যেন তার পোশাক পরিচ্ছদ তার ছেলে মেয়ের কাছে যেন সুন্দর থাকে, অর্থাৎ সেই জন্য তার মধ্যে যেন কোনো কৌতূহলের জন্ম না দেয়। যদি একটা বাচ্চা ছেলে ছোট থেকে কৌতূহল হয়, আমাদের লাইফ বা সেক্স এডুকেশন শেখানো জরুরি, আপনাকে ফ্রি, এবং এটা আমাদের টিচারদের দায়িত্ব, একদম দায়িত্ব। আমরা আমাদের ছেলে বা মেয়েদের সঙ্গে একদম সমান, এটা আর অন্য কিছু নয় তো, আমাদের বডি পার্ট বোঝাতে হবে, এটা ন্যাচারাল, এটা ন্যাচারাল জিনিস, এটা আমাদের বোঝাতে হবে। এটা যদি আমরা বোঝাতে না পারি তাহলে আমরা কিন্তু বাবা হিসেবে ব্যর্থ এবং শিক্ষক হিসেবে ব্যর্থ। এই জায়গাটা খুব জরুরি, এটা তো অবশ্যই দরকার যে তুমি এটা ক্ষেত্রে তোমাকে কিন্তু জরুরি যে রাত্রিবেলায় বা তুমি যেখানে কেন যাবে না, যে রাত্রিবেলায় মেয়েরা যেতে পারে না, সবাই যেতে পারে, তুমি যেমন যেতে পারো, ওটাও ঠিক। আমাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছেলেদেরকে শিক্ষা দিই না, এটা হচ্ছে আমাদের সমস্যা, এটা আমাদের সামাজিক সমস্যা। এই সমস্যাটা নিরসন দরকার। এবারে ডাক্তারি এই যে বলছেন, আপনি জানেন দুর্গাপুর আর একটা মেডিকেল কলেজ হতে যাচ্ছে এবং বর্ধমানে একটা মেডিকেল কলেজ, তো এটা তো পরীক্ষা চলছে। এবং আপনি জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা করেছে 2020, সেটা তো কেন্দ্র সরকার করে, সেখান থেকে সরকার বলে দিচ্ছে 2033-এর পরে সরকার শিক্ষার কোনো দায়িত্ব নেবে না। এটাকে আপনি কি, এটা একদম শেষে আমাদের সময় একদম সংক্ষেপ, এইটা আপনি কিভাবে দেখেন যে শিক্ষা, তাহলে যে শিক্ষা যদি সবাইকে পয়সা দিয়ে করতে, আপনি জানেন হরিয়ানা সরকার 2 বছর আগে একটা নোটিফিকেশন করেছিল, যদি আপনার ছেলেকে আপনি বেসরকারি স্কুলে পাঠান তাহলে সরকার আপনাকে 1500 টাকা করে দেবে, আর আপনি যদি সরকারি স্কুলে ভর্তি করেন তাহলে আপনাকে 500 টাকা করে দিতে হবে। হলো কি তাহলে সবাই বেসরকারি স্কুলে পাঠাবে, 500 টাকা করে দেওয়া শুরু করলো, সরকারি স্কুলগুলো তুলবে, তারপরে একদিন সরকার বলে আমার আর টাকা দেওয়ার ক্ষমতা নেই, তখন বেসরকারি অবস্থা নেই। তো সেখানে ক্ষেত্রে আমরা রাজ্য সরকার তো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। রাজ্য সরকার এখানে দেখছেন সব স্কুলগুলি, এটা আপনি কি চোখে দেখছেন? না, রাজ্য সরকার, আমি বলবো রাজ্য সরকারের কিন্তু এই ব্যাপারে একটা উদাসীন মনোভাব থাকলে চলবে না। পরিষ্কার কথা, স্কুলের যে এত মাইনে, স্কুলকে এত জিনিস পাইয়ে দেওয়া, এইটাকে মেনে নেওয়া সবসময় যাচ্ছে না। তার কারণ কেন না, আমি নিজে স্কুলে থেকে দেখেছি যে একটি ছেলে মাত্র 440 টাকা কি 240 টাকা দিতে পারছে না, অথচ তার কিন্তু মোবাইলে সিম হচ্ছে তার মা বাবা ভাই বোন 4 জন, 300 টাকা করে রিচার্জ ভরছে। কিন্তু আমি যখন ওই টাকাটা চাইছি তখন বলছে আমার 2 জন, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে চিঠি আনছে। এইটা কিন্তু রাজ্য সরকারকে একটা চিন্তা ভাবনা করা দরকার আছে, এবং তার সঙ্গে আমার আরেকটা, এটা আমার ব্যক্তিগত অবশ্যই আরেকটা চিন্তা ভাবনা করা দরকার আছে যে যে শিক্ষক ওই স্কুলে পড়াচ্ছেন তার যে ছেলে মেয়েকে যেন ওই স্কুলে ভর্তি করতে হয়, এটা একটা নিয়ম আনা উচিত, একটা ধরনের, এটা আমার চিন্তা ভাবনা হয়েছে উচিত। তাহলে তাতে সুবিধা কি হবে, যদি আমার ছেলে মেয়ে পড়ে, আরো 5টা ছেলের পড়ে, তাহলে ওখানে দেখাতে সুবিধা হবে, দেখ ওই স্যারের ছেলে পড়ছে তাহলে ও পড়বে না কেন। এখন তো সেই উল্টো হচ্ছে যে ওই স্যার বলছে আমাকে স্কুলে ভর্তি করতে, কিন্তু ওই স্যারের ছেলে তো অমুক স্কুলে পড়ে,
ওই ছেলে তমুক স্কুলে পড়ে। তো এটাও একটা যদি মনোভাব করতে পারে, কোনো ইনিশিয়েটিভ দিয়ে, কোনো ইনিশিয়েটিভ যদি নেয় সরকার যে যে চাকরি করছে তার যে কর্মরত স্কুলে তাকে ওই স্কুলে পড়াতে হবে, আর তা না হলে সে এত টাকা পাবে না, এরকম ধরনের চিন্তা ভাবনা করতে পারে। এবং তার সঙ্গে আমার একটা মনে হয় স্কুলে মাইনের ব্যাপারেও কিন্তু একটা চিন্তা ভাবনা। একদম শেষ মুহূর্তে এসে গেছি আমরা, একদম আমাদের সময় খুব কম। তো আজকে আলোচনায় আপনাকে যে আমাদের পশ্চিমবঙ্গ আলোচনা যেটা বেরিয়ে হলো যে ডাক্তারি পরীক্ষার সুযোগ বেড়েছে এবং আগামী দিনও বাড়বে, কিন্তু আমরা যে ডাক্তারদের কাছে অনুরোধ, যে আজকে যে ঘটনা চলছে অচলাবস্থা কাটুক, তাড়াতাড়ি সবাই ওনারা কাজে ফিরে আসুক। ওনাদের দাবি অবশ্যই দাবি দেওয়া থাকবে চিরদিন, আলাপ আলোচনা, সরকারকেও নমনীয় হতে হবে যে দাবি তোলার আগেও যেগুলো বেসিক নিড, যে বেসিক সমস্যা যেগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার বা অন্য নিরাপত্তার ব্যাপার, সেই ব্যাপারটা সরকারকেও দেখতে হবে, দেখা উচিত। কারণ সবসময় তোমাকে চিঠি লিখতে হবে, বা কিছু কিছু খুব খারাপ ঘটনা আছে, হয়নি, লোকে ট্রান্সফার করেছে, এইসব আছে ঘটনা, যেটা অস্বীকার করা যাবে না যে সব ক্ষেত্রে আমাদের শিক্ষা দপ্তর আছে, সেটা তো আছে, সেটার ক্ষেত্রে করা যাবে না। থ্রেট কালচার একদম খুব দরকার, থ্রেট কালচার আছে, তাদের নিরাপত্তা তাদের থাকুক। ডাক্তাররা সবসময় ট্রিটমেন্ট, ডাক্তাররা আমরা জানি নেক্সট টু গড, বা তারা একটা ভালো কাজ করে, তারা একটা ওথও নয় যে আমরা কিন্তু মানুষের সেবা, কোনো ডাক্তার ইচ্ছাকৃতভাবে খারাপ ট্রিটমেন্ট করে না, এবং ভুল আছে তার জন্য যেন ডাক্তারদের হেনস্থাও না করা হয়, এইটা আমাদের সরকারের দেখা দরকার এবং জনসাধারণের দরকার যে আমাদের বুঝতে হবে যে কিছু হলেই চড়া হয়ে গেলাম, যে ভাঙচুর করলাম ডাক্তারকে বলো, এই কালচার থেকে কিন্তু এটা আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে না, এটা কোনো সুস্থ বাঙালি না, সুস্থ সংস্কৃতির মধ্যেই পড়ে না, ভারতীয় সংস্কৃতি। এটা বন্ধ করতে হবে। এটা যদি হয়, ডাক্তারের পরীক্ষা, ডাক্তার যারা আছে তাদেরকে শুভেচ্ছা, শুভকামনা, তারা ফিরে আসুক। মানুষ স্বাস্থ্য, মানুষের যেটা 5টা বেসিক নিড, আবার বলি যেটা দিয়ে শুরু করছিলাম, সেই বেসিক নিডে যেন খামতি না থাকে, সেটা সবার দেখার কর্তব্য। সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।